ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, মহামান্য হাইকোর্টে একটি ঘটনা ঘটেছে 16,500 নিয়ে এবং মহামান্য সুপ্রিম কোর্টে আজকে 16,500 নিয়ে একটি ঘটনা ঘটেছে। একটি পজিটিভ অ্যাজ পার পিটিশনারদের তরফ থেকে, একটি নেগেটিভ হয়েছে। তো দুটো ঘটনাই আপনাদের ডিকটেট করবো এবং পাশাপাশি বেশ কিছু আনুষঙ্গিক বিষয় তুলে ধরার চেষ্টা করবো যাতে পুরো বিষয়টা আপনাদের মগজস্থ হয় এবং আপনারা যাতে বিষয়টা বুঝতে পারেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা সরাসরি আলোচনা করবো সেটা 16,500 যে ব্যাপারটা, যেখানে মহামান্য হাইকোর্ট আজকে চাকরির নির্দেশকে বহাল রেখেছেন, সেটা কোন ইস্যু সেটাকে নিয়ে আগে আলোচনা করব। তো সেক্ষেত্রে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো 16,500 প্যানেলে বেশ কিছু প্রার্থী তারা স্পেশাল বিএড দিয়ে তারা আবেদন করেন এবং কিছু জনের চাকরিও হয়। তো যে বেশ কিছু জনের চাকরিও, তার মধ্যে কিছু জনের চাকরি টার্মিনেট করে সেই কনসার্ন ডিপিএসসি। এখন এই ডিপিএসসি তাদের বাদ দেওয়ার পরে তারা পুনরায় মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সেক্ষেত্রে স্পেশাল বিএড, যেহেতু বিএড 16,500 অ্যাপ্লিকেবল ছিল, যোগ্যতামান ছিল, সেক্ষেত্রে স্পেশাল বিএডদেরও যাতে চাকরি দেওয়া হয় সেই অর্থে তারা মামলা করেন এবং সেই মামলায় জাস্টিস হাসান মান্তাসা সিঙ্গেল বেঞ্চে অর্ডার দেয় যে তারা 3-4 মাস কাজে যোগ দেন পরে তাদেরকে টার্মিনেশন ধরিয়ে দেয়। তো সেক্ষেত্রে তারা মহামান্য হাইকোর্টে দ্বারস্থ হয় এবং 2024-এ সেই একটু অর্ডার হয় যে এই সমস্ত পিটিশনার যারা আছেন, এই সমস্ত চাকরিচ্যুত শিক্ষক যারা আছে, তাদের পুনরায় আবার চাকরিতে বহাল করার নির্দেশ দেয় জাস্টিস হাসান মান্তা মহাশয়। পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন অ্যাপিল করে, যার ম্যাট নাম্বার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন 1389/2024, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স ভার্সেস রহমান মালিক অ্যান্ড আদার্স। তো কৌশিক চৌধুরী অ্যাডভোকেটের রেকর্ড আছে। তো সেই মামলাতে আজকে পর্ষদ ভীষণভাবে কাশফুল হার স্বীকার করে নিয়েছে, অর্থাৎ বারংবার চেষ্টা করার পরও কোনো রকম যুক্তি ডিভিশন বেঞ্চে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে খাটেনি। আলটিমেটলি সিঙ্গের বেঞ্চের রায়টাকে বহাল লেগেছে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চ। তো সেক্ষেত্রে বেশ কিছু চাকরি কিন্তু 16,500 প্যানেলে হচ্ছে। তো এটা 42 মিনিটের শুনানি এটা গেছে। এবার সুপ্রিম কোর্টে যে ঘটনা ঘটেছে, সুপ্রিম কোর্টে 16,500-তে জেনারেল যে সমস্ত প্রার্থী তারা দাবি করেছিলেন যে 90 নিচে পাওয়া সংরক্ষিত বিভাগের প্রার্থী, অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি, প্রায় 2,000 জনকে, প্রায় 2,000 থেকে 2,200 জনকে তারা এমন দেখান 16,500 প্যানেলে, যারা কিনা 90 নিচে পেয়ে এবং বয়সের ছাড়পত্র পেয়ে তারা কিন্তু সরাসরি আনরিজার্ভ সিট বা জেনারেল সিটে ঢুকেছে। তো এটা হচ্ছে মামলার গ্রাউন্ড। এই মামলাতে 1,056 জন বা 57 জন পিটিশনারের মহামান্য হাইকোর্টে এই বেঞ্চে এই মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তী তারা সরাসরি সুপ্রিম কোর্টে যায়। সেই মামলা সিজের বেঞ্চে মাত্র 52 সেকেন্ডের শুনানিতে সকালবেলা এই মামলা ওঠে এবং সেক্ষেত্রে তাদের যে অ্যাডভোকেট ছিলেন, সেক্ষেত্রে সেই অ্যাডভোকেট তিনি প্রেজেন্ট ছিলেন না, যার জন্য মামলাটাকে পাস ওভার করা হয়। ঠিক যখন মধ্যাহ্নকালীন যে সময়, তার আগেই এই মামলাটা জাস্ট 52 সেকেন্ডের জন্য ওঠে এবং সেক্ষেত্রে 3929-এর যে মাদুলি, আলী হাসান মণ্ডলের যে মাদুলি, সেই মাদুলি প্রয়োগ করে জাস্টিস সিজিআই যিনি ছিলেন, প্রধান বিচারপতি যিনি ছিলেন সুপ্রিম কোর্টে, তিনি এই মামলাটাকে খারিজ করে দেন। কোনো অর্থে না, প্যানেল ডেড, অর্থাৎ তার একটাই মন্তব্য যে প্যানেল ডেড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি এখানে কি করব, এইখানে তো আমার আর কিছু বলার নেই, সেক্ষেত্রে 16,500 প্যানেল এক্সপায়ার করে গেছে, তো সেক্ষেত্রে আমার এখানে কিছু করার নেই। তো সেই মর্মে এই মামলাটা ডিসমিস করে দেন। তো দেখতেই পাচ্ছেন ডিসমিস করা আছে, লেখা আছে। তো এটা হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের আপডেট। এবার আমাদের অবজারভেশন কি? আমাদের অবজারভেশন খুব ক্লিয়ার, সেটা হচ্ছে 16,500-তে সুপ্রিম কোর্টকে মিসগাইড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যে আলী হাসান মণ্ডলের মামলা সিঙ্গেল বেঞ্চে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল করেছে আলী হাসান মণ্ডলের মামলা। বাট ডকুমেন্ট কথা বলছে, যেখানে যিনি ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারবাবু তিনি জানিয়েছেন যে প্যানেল এক্সপায়ার করেছে 2023-এর এপ্রিল মাসে, অথচ আলী হাসান মণ্ডলের মামলা করা মে 2022-এ। তো সেই মামলায় 14টা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে ঋষিকেশ স্যারের বেঞ্চে। এই মামলা, এই 14টা রিভিউর যদি একটাও অ্যাডমিট হয়ে যায়, তো সেক্ষেত্রে সেই বিষয়টা, কারেকশন বিষয়টা তুলে ধরা যেতে পারে। তাহলে 3929 হয়তো ডিভিশন পিটিশন থেকেও কিন্তু বেরোতে পারে। আদারওয়াইজ সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া কিন্তু বিএডদের এইখানে আর কিন্তু কোনো জায়গা নেই, যেহেতু টোটাল এনসিটি নোটিফিকেশনে কোয়াশ করা হয়েছে এবং সেক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা আছে যে যারা চাকরি পেয়ে গেছে তাদের সিকিউর, বাট যারা চাকরি পায়নি তাদের কোনো কথা কিন্তু সুপ্রিম কোর্ট সে অর্থে বলেনি। তো সুপ্রিম কোর্টের থেকে 3929 রিভিউ পিটিশন করলে সেখান থেকে যদি কিছু হয় তাহলে একমাত্র কিছু সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এবার অনেকে প্রশ্ন করছেন যে 42,949 প্যানেলে বা 2009-এর প্যানেলে তাহলে কি এই ডেড প্যানেল বা এক্সপায়ারি প্যানেল দিয়ে কিন্তু কিছু বাধা আছে? আমি তার উত্তর সরাসরি বলবো না, নেই। তার কারণ হচ্ছে 42,949 প্যানেল আজ পর্যন্ত এক্সপায়ারি করেনি। তার কারণ 2017 সালে যদি প্যানেল প্রকাশিত হয়, সেটা 2018 সালে তার এক্সপায়ারি হয়ে যাওয়ার কথা, বাট 19-এ নিয়োগ হয়েছে, 20-তে নিয়োগ হয়েছে, 21-এ হয়েছে, 22-এ হয়েছে, 23-এ পর্যন্ত
নিয়োগ হয়েছে 42,949 প্যানেলে, তাহলে এর এক্সপায়ারি ডেট আপাতত এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা ইস্যু গেল। 2009-এর ক্ষেত্রে দেখুন এখনো পর্যন্ত অর্ডার হয়ে গেল। গতদিনে আমরা ভিডিও করেছি যে হাওড়া ডিস্ট্রিক্টে 2009-এর ক্ষেত্রে কিন্তু নতুন পুনরায় একজন মামলাকারীকে কিন্তু চাকরি দিয়েছে। তো এই ক্ষেত্রে 2009-এর ক্ষেত্রে বা 42,949-এ এরকম আলী হাসান মণ্ডলের 3929-এর মতো মাদুলি কিন্তু নেই, যে মাদুলির প্রয়োগ এতটাই বেশি, প্রভাব এতটাই বেশি যে 16,500-তে এই মুহূর্তে কিছু করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে ওই মাদুলি ওখানে থেকে গেছে। বাট 42 সালে এরকম কোনো মাদুলি সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত টেনে দেয়নি, কোনো জবনিকা টেনে দেয়নি, বা 2009-এর ক্ষেত্রে কিন্তু জবনিকা টানা নেই। তো এই জায়গা থেকে এই স্কোপ কিন্তু 42,949-এ থাকলো এবং 2009-এর ক্ষেত্রে থাকলো। বাকি 16,500 যদি রিভিউ ফাইলের মধ্যে একটা অ্যাকসেপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পর্ষদের যে মিসগাইড করা যে ডকুমেন্ট সেটা যদি তুলে ধরা যায়, তাহলে 3929 কিছু হলেও হতে পারে। আদারওয়াইজ কিন্তু আর কোনো স্কোপ নেই 16,500-তে কোনো রকম কোনো কিছুর। এই ছিল আজকের আপডেট। তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।